বারুদের গন্ধ ছড়ানো পারস্য উপসাগরের বুকে মার্কিন আধিপত্যের চাকা আজ থমকে গেছে। ৪০ দিনের সেই রক্তক্ষয়ী সংঘাতের পর পেন্টাগনের অহংকারী চেহারাটা এখন বড্ড মলিন। ইরানকে এক ঝটকায় গুড়িয়ে দেওয়ার যে নীল নকশা হোয়াইট হাউস এঁকেছিল তা এখন তাদের নিজেদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এই আত্মঘাতী অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি, যা মার্কিন বাহিনীকে এক অতলান্ত অন্ধকারে ঠেলে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর রিপোর্ট বলছে, যুদ্ধের শুরুতেই মাত্র 2 দিনের ব্যবধানে আমেরিকা যে পরিমাণ নিখুঁত গাইডেড মিসাইল নিক্ষেপ করেছে তার আর্থিক মূল্য $5.6 বিলিয়ন। বিশ্বের অধিকাংশ দেশের বাৎসরিক প্রতিরক্ষা বাজেটও এই খরচের কাছে নস্যি। কিন্তু এত ধ্বংসযজ্ঞের পর আমেরিকার ঝুলিতে কি এলো? কেবলই চরম ব্যর্থতা। আমেরিকার তুরুপে তাস ছিল জেসাম ইয়ার স্টিলথ ক্রুজ মিসাইল। চীনকে ভয় দেখাতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে অস্ত্রের মজুদ গড়ে তোলা হয়েছিল, মার্কিন প্রশাসন অবিবেচকের মতো সেই ভান্ডার খালি করে ইরানে পাঠায়। ফলস্বরূপ তাদের 2300টি জেসাম মিসাইলের মাত্র 18% এখন অবশিষ্ট আছে। বাকি সব ইরানের মরুভূমিতে ছাই হয়ে গেছে। একই দশা হয়েছে নৌবাহিনীর প্রধান ভরসা টমাহক মিসাইলের। 40 দিনে 1000-এরও বেশি টমাহক ফায়ার করেছে মার্কিন যুদ্ধ জাহাজগুলো। আজ মিত্রদেশ জাপান বা অস্ট্রেলিয়া যদি আমেরিকার কাছে তাদের কেনা মিসাইল ফেরত চায়, ওয়াশিংটনের হাত সম্পূর্ণ খালি। ডিফেন্স লাইনের অন্যতম সেরা অস্ত্র পেট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টরের অবস্থা আরও শোচনীয়। থার্ড মিসাইলের প্রায় 80%ই এখন হাওয়া। এমনকি ইরানের নিখুঁত পাল্টা আঘাতে ধ্বংস হয়ে গেছে আমেরিকার অত্যন্ত দামি রাডার সিস্টেমগুলো। স্বাধীন গবেষকদের মতে এই 40 দিনের আগ্রাসনে ওয়াশিংটনের পকেট থেকে প্রায় $100 বিলিয়ন খসে গেছে। কিন্তু এত বিপুল খরচের পরও ইরানের ব্যালিস্টিক মিসাইল নেটওয়ার্ক অক্ষত রয়ে গেছে। হরমুজ প্রণালীতে তাদের আধিপত্য একটুও কমেনি। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ নিজেই সিনেটের সামনে স্বীকার করেছেন, এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে আমেরিকার বছরের পর বছর সময় লেগে যাবে। লকহিড মার্টিন বা রাইথিয়নের মতো বড় বড় কোম্পানিগুলোকে ট্রাম্প প্রশাসন উৎপাদনের গতি বাড়ানোর নির্দেশ দিলেও লাভ হচ্ছে না। কারণ টাকা থাকলেই তো আর রাতারাতি আধুনিক মিসাইল তৈরি করা যায় না। একটি উন্নত ক্ষেপণাস্ত্র বানাতে অন্তত 34 থেকে 39 মাস সময়ের প্রয়োজন। 2030 সালের আগে এই শূন্যস্থান পূরণ হওয়া অসম্ভব। আমেরিকার এই চরম দুর্বলতা এখন বেইজিংয়ের নজর এড়ায়নি। চীন খুব ভালো করে বুঝতে পারছে ওয়াশিংটন তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো একটি সেকেন্ডারি থিয়েটারে অপচয় করে ফেলেছে। তাই প্রশান্ত মহাসাগরে এখন তৈরি হয়েছে এক বিশাল সামরিক শূন্যতা। আমেরিকা কি পারবে এই দীর্ঘমেয়াদী ঝুঁকি সামাল দিতে, নাকি এই ভুল সিদ্ধান্তই মার্কিন সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়াবে? সময় এর উত্তর দেবে। ইসরায়েলি ইমার্জেন্সি সার্ভিসের ডেস্কে একের পর এক রেড অ্যালার্ট আর তেল আবিব জুড়ে সাইরেন বাজল একটানা। হিজবুল্লাহর অ্যারোস্পেস ফোর্সের নতুন ডিকয় প্রযুক্তির নিখুঁত ট্র্যাকিংয়ের পর এক পলকে তছনছ করে দেওয়া হলো ইসরায়েলি 22টি গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ। আল আদাইসা সীমান্ত আজ হিজবুল্লাহর বোমা বর্ষণে মার্কিনীদের জন্য সম্পূর্ণ রুদ্ধ, যা দেখার পর হোয়াইট হাউসের শান্তি আলোচনার ব্লুপ্রিন্ট ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়েছে। দক্ষিণ লেবাননের মাটিতে ইসরায়েলি ফৌজের আগ্রাসী অগ্রযাত্রাকে ধুলোয় মিশিয়ে দিতে এক নজিরবিহীন ও প্রলয়ঙ্করী প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। ক্ষমতার দম্ভে অন্ধ তেল আবিবের জেনারেলরা যখন ভাবছিল যে গাজার পর লেবাননের সীমান্তকেও তারা সহজে অবরুদ্ধ করে ফেলবে, ঠিক তখনই আন্তর্জাতিক সামরিক মহলের সমস্ত সমীকরণ ওলটপালট করে গত 24 ঘণ্টায় একযোগে 22টি বিধ্বংসী ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া আজ সকালে অত্যন্ত দায়িত্বের সাথে এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক বিবৃতি প্রকাশ করেছে। তাদের সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী দক্ষিণ লেবাননের বিভিন্ন কৌশলগত পয়েন্টে অনুপ্রবেশ করা ইসরায়েলি সেনা মোতায়েন ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এই মেগা অপারেশন চালানো হয়েছে। ঝাঁকে ঝাঁকে বিস্ফোরক ড্রোন এবং রকেটের তীব্র তোড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের নর্দার্ন কমান্ডের মূল ডিফেন্স লাইন। এর ফলে রণক্ষেত্রে থাকা ইসরায়েলি এলিট ফোর্সের কমান্ডোদের রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে।
প্রতিরোধ যোদ্ধারা নিশ্চিত করেছে কৌশলগত খিয়াম শহরের দক্ষিণাঞ্চলে অবস্থিত হামামস হিলের কাছে টহলরত একটি অত্যাধুনিক ইসরায়েলি সাজোয়া গাড়ির উপর নিখুঁত নিশানা লাগিয়েছে তারা। একই সময়ে খিয়ামেরই একটি বহুতল ভবনের ভেতরে বাংকার তৈরি করে লুকিয়ে থাকা ইসরায়েলি পদাতিক বাহিনীর উপর হিজবুল্লাহর বিখ্যাত আবাবিল ড্রোনের ঝাঁক ধেয়ে যায়। বিস্ফোরক বোঝায় এই আবাবিল ড্রোনগুলো যখন ভবনের ভেতরে আছড়ে পড়ে তখন পুরো বাংকারটি এক লহমায় জ্বলন্ত আগ্নেয়গিরিতে রূপান্তরিত হয়। হিজবুল্লাহর এই মেগা অপারেশনে সাজোয়া গাড়িটি পুড়ে কয়লার স্তূপে পরিণত হয়েছে এবং ভবনে থাকা আইডিএফ সেনারা মাটির সাথে মিশে গেছে। শুধু তাই নয়, আল আদাইসা সীমান্তে ইসরায়েলি ফৌজের সদ্য প্রতিষ্ঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিলারি বা কামানের ঘাঁটিও হিজবুল্লাহর ড্রোনের তীব্র আঘাতে ধুলোয় ধূসরিত হয়ে গেছে। বিলিয়ন ডলারের পশ্চিমা রাডারের চোখ ফাঁকি দিয়ে গড়ে ওঠা হিজবুল্লাহর এই ফায়ার পাওয়ার আজ তেল আবিবের আকাশ আধিপত্যকে সম্পূর্ণ দেউলিয়া বানিয়ে ছেড়েছে। দক্ষিণ লেবাননের সীমান্ত আপাত দৃষ্টিতে শান্ত, কিন্তু গত কয়েক মাস ধরে এই মাটির নিচে জমা হচ্ছিল তীব্র ক্ষোভের বারুদ। মাজদালজুন আর কাফার তিবনিতের মতো সীমান্তবর্তী জনপদগুলো এখন রূপ নিয়েছে এক জ্বলন্ত অগ্নিগর্ভে। চারদিকে থমথমে নীরবতা, বাতাস ভারী হয়ে আছে এক আসন্ন ঝড়ের আশঙ্কায়। ইসরায়েলি বাহিনী ভাবছিল তারা বুঝি খুব সহজেই এই ভূখণ্ড গ্রাস করে নেবে, কিন্তু তারা জানতো না এই মাটির প্রতিটি ধুলোকণায় তাদের জন্য অপেক্ষা করছে চরম এক বিপর্যয়। দিনের আলো যখন ফুরিয়ে আসছিল ঠিক তখনই মাজদালজুনের শান্ত জনপদে নিঃশব্দে অনুপ্রবেশের চেষ্টা চালায় ইসরায়েলি সেনারা। টায়ার জেলার এই সীমান্তবর্তী শহরে তারা যখন পা রাখছিল তখন ঘূর্ণাক্ষরেও টের পায়নি যে তারা নিজেদের মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছে। সেখানে আগে থেকেই ওত পেতেছিলেন লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর অতন্দ্র প্রহরীরা। শত্রুপক্ষ ফাঁদের ঠিক কেন্দ্রে পৌঁছাতেই আকাশ বাতাস কাঁপিয়ে শুরু হলো চূড়ান্ত আঘাত। প্রায় 2 ঘন্টা ধরে চলল সেই প্রলয়ঙ্করী যুদ্ধ। হালকা আর মাঝারি অস্ত্রের গর্জনের পাশাপাশি রকেট চালিত গোলা বারুদের অবিরাম বর্ষণে কেঁপে উঠল মাজদালজুনের মাটি। একের পর এক গোলার আঘাতে ইসরায়েলের অহংকারী সামরিক যানগুলো রূপ নিল আগুনের এক একটি জ্বলন্ত কুণ্ডলিতে। শুধু সম্মুখ সমরেই নয়, শত্রুদের পালানো সব পথ রকেট দিয়ে চিরতরে রুদ্ধ করে দিল বীর যোদ্ধারা। কিন্তু নাটকীয়তার তখনও বাকি ছিল। গভীর রাতে কাফার তিবনিতের বুকে রচিত হলো এমন এক উপাখ্যান যা সিনেমার টান টান উত্তেজনাকেও হার মানায়। আর্নুর জাফাতা সড়ক ধরে কামানের গোলা আর কৃত্রিম ধোঁয়ার আড়ালে গা ঢাকা দিয়ে এগোচ্ছিল ইসরায়েলি পদাতিক বাহিনী। তারা ভাবছিল তাদের এই মুভমেন্ট কেউ টের পাচ্ছে না, কিন্তু প্রতিরোধ যোদ্ধাদের নিখুঁতভাবে তৈরি করা কিলজোনের ভেতর তারা পা রাখতেই চারপাশ ওলটপালট হয়ে গেল। অন্ধকার চিরে বিকট শব্দে বিস্ফোরিত হতে শুরু করলো একের পর এক আইইডি ডিভাইস। দিকবিদিক হারিয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ল অহংকারী দখলদার বাহিনী। ঠিক সেই দিশেহারা মুহূর্তে ঝড়ের বেগে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল প্রতিরোধ যোদ্ধারা। প্রচণ্ড মার খেয়ে পিছু হটতে বাধ্য হলো ইসরায়েলি সেনারা, কিন্তু তাদের সে পলায়ন পর অবস্থাতেও রেহাই মেলেনি। তীব্র আর্টিলারি হামলা আর রকেট বর্ষণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলো। ইসরায়েল বাহিনী এখন মরিয়া। তারা নবথিয়া এবং টায়ার্ডের চারপাশের কৌশলগত উঁচু পাহাড়গুলো দখল করতে চাইছে, কারণ সামরিক ও ভৌগোলিক দিক থেকে এই জায়গাগুলোর গুরুত্ব অপরিসীম। তবে এই আগ্রাসনের পেছনে কেবল সীমান্ত দখলই নয়, লুকিয়ে আছে এক গভীর ভূ রাজনৈতিক খেলা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যখন তেহরান আর ওয়াশিংটনের মধ্যে এক সমঝোতার স্মারক নিয়ে পর্দার আড়ালে তোড়জোড় চলছে, ঠিক তখনই ইসরায়েল মাঠ পর্যায়ের বাস্তবতাকে নিজেদের অনুকূলে নিয়ে আসতে চাইছে। অন্যায় আগ্রাসনের শেষ পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, মাজদালজুন আর কাফার তিবনিতের মাটি আজ তারই সাক্ষী হয়ে রইল।